আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা। গত ২-১ দিন ধরে বাংলাদেশের সবথেকে বেশি চর্চিত যে বিষয়টা বাংলাদেশ-ইন্ডিয়া রেলওয়ে করিডোর চুক্তি। আমরা দেখছি যে অনেকেই অনেক ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এবং করাটাই স্বাভাবিক। আ তারা বিষয়টা আসলে কতটুকু জানেন বা জানেন না সেই বিষয়টা আমার জানা নেই। তবে আমি কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই যে এই বিষয়গুলো আগে আমাদের স্পষ্টভাবে জানা উচিত। তারপরে আমরা সমালোচনা, আলোচনা যেটাই করি না কেন আমরা করব। তবে তার আগে কিছু বিষয় আমাদের জানা উচিত। সর্বপ্রথমে কি চুক্তি হলো বা এখন পর্যন্ত চুক্তির কতটুকু আমরা জানতে পেরেছি বা কতটুকু লিখিত আকারে বা ঘোষণা আকারে এসেছে, সেই বিষয়টা সবার আগে জানতে হবে। এবং তারপরে আমরা দেখব যে আসলে যদি চুক্তি যেহেতু এখনো আমার জানা মতে কোনো ডিটেইল রিটেন ডকুমেন্টস এখনো আসেনি। তো যদি আসে কি ধরনের আ এ এই করিডোর ব্যবহার হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমাদের জানতে হবে। আমাদের রেলওয়ের ক্যাপাসিটি, তারপরে ভারতের যে সেভেন সিস্টার্স রাজ্যগুলো আছে সেখানকার কতগুলো ট্রেন, কী ধরনের ট্রেন, যাত্রীবাহী নাকি পণ্যবাহী, কোন সময় চলবে, সেই সকল বিষয়গুলো আমাদের আগে জানা উচিত এবং তারপরে আমার মনে হয় কথা বলা উচিত। যদি মানুষ যেভাবে ধারণা করছে যদি সেভাবেই হয়ে থাকে, তো আমার মনে হয় যে সেটা বাংলাদেশের জন্য অবশ্যই অনেক অনেক খারাপ একটা বিষয় হবে। তবে এরকম তো নাও হতে পারে। চুক্তির কিছু বিষয় থাকতে পারে বা এই বিষয়গুলো যদি এখনই মানুষ সচেতন হয় বা আমাদের যারা আমলারা আছেন বা যারা এই বিষয় নীতি নির্ধারক, তারা যদি এই বিষয়গুলো সত্যি সত্যিই যাচাই করে থাকেন, তো আমার মনে হয় যে অনেক ভালো কিছু হতে পারে। আর যদি সেই বিষয়টা খেয়াল না করেন, সেখান থেকে অনেক খারাপ প্রভাবও বের হয়ে আসতে পারে। তো আসুন আমরা প্রথমে দেখি যে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি চুক্তিতে কি হয়েছে। এই যে এইটা হচ্ছে লিখিত, যে একটা ইংরেজিতে তো সেখানে আহ, ঘোষণাগুলো আসে, সেটার বাংলা করলে এরকম দাঁড়ায়: ডিজিটাল পার্টনারশিপের দুটি পৃথক দৃষ্টিভঙ্গি ও একটি টেকসই ভবিষ্যতের জন্য বাংলাদেশ ভারত সবুজ অংশীদারিত্বের অভিন্ন মিশন নিয়ে দুই দেশের মধ্যে রেলওয়ে সংযোগের একটি স্মারক সই হয়েছে। মানে রেলওয়ে সংযোগ, এখন পর্যন্ত আমরা কিন্তু এর বাহিরে কোনো ডিটেইলস ডকুমেন্টস আমরা পাচ্ছি না। আমরা যতটুকু জানি যে রেল সংযোগের একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। এর আগেই আমরা ধারণা করে নিচ্ছি যে এখান থেকে প্রচুর ট্রেন সামনের মাস থেকেই চলাচল করবে বা অনেক অনেক ট্রেন জট সৃষ্টি হবে বা দেশের সার্বভৌমত্ব বা এ ধরনের অনেক বিষয় চলে আসবে। কিন্তু তার আগে আমরা কিছু বিষয় আলোচনা করব বা কিছু বিষয় জানবো যে কি আসলে ঘটনা ঘটতে যাচ্ছে। তো এই বিষয়গুলো যদি আমরা ৪ টা মেইন পয়েন্টে ভাগ করি, তার মধ্যে ১ নাম্বার হচ্ছে এই চুক্তি কি শুধুমাত্র পণ্যবাহী পরিবহনের জন্য নাকি যাত্রীবাহী ট্রেনের জন্য? সেটা আমাদের জানা উচিত। এটা কি শুধুমাত্র আগরতলা-আখাউড়া রুটের জন্য নাকি আন্তঃদেশীয় সকল করিডোরই এর অন্তর্ভুক্ত হবে? এবং যেই ট্রেন চলারই অনুমোদন পাক না কেন, হতে পারে সেটা যাত্রীবাহী বা পণ্যবাহী, তার পরিমাণ কেমন হতে পারে? সেটা সম্পর্কে আমরা কিছু পড়াশোনা করেছি এবং আমি বিশেষ করে বাংলাদেশের রেলওয়ে নেটওয়ার্ক সম্পর্কে অনেক ভালো জানি। ছোটবেলা থেকে আমি রেলওয়ে নেটওয়ার্কের বিভিন্ন রুটে বাংলাদেশের চলাচল করি এবং আমি জানি। এবং ইন্ডিয়ার রেলওয়ে রুট নিয়েও আমার বেশ কিছু কাজ রয়েছে। বাংলাদেশের ট্রেন লাইনের সরাসরি যোগাযোগের সম্পূর্ণ লাইন আসলেই প্রস্তুত কিনা? ফুল স্কেলে যদি ওদের সকল ট্রেন চলে, আমাদের কোন রুট দিয়ে চলবে বা কিভাবে আমাদের ট্রেনগুলো মেইনটেইন করবে? তো এই বিষয়গুলো আমার মনে হয় জানা উচিত। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে চুক্তি কি শুধুমাত্র পণ্যবাহী পরিবহনের জন্য নাকি যাত্রীবাহী ট্রেনের জন্য প্রযোজ্য? আসলে এই বিষয়টা এখনো কোনো ধরনের কোনো ডিক্লারেশন আসেনি। শুধুমাত্র এই চুক্তির এটুকুই আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে আন্তঃদেশীয় রেলওয়ে সংযোগ। সংযোগ কেমন? যে আমাদের দেশের সাথে কিন্তু আমরা ঐতিহাসিকভাবেই ভারতীয় উপমহাদেশের আমরা একটা গুরুত্বপূর্ণ অংশ একসময় ছিলাম। আমাদের রেলওয়ে নেটওয়ার্ক যেমন একসময় যে কলকাতা থেকে উত্তরবঙ্গে যে আপনার আসাম বলেন বা এদিকে কোচবিহার, শিলিগুড়ি, এগুলো কিন্তু আমাদের এই পার্বতীপুর রুটটা ব্যবহার করে যেত। তখন পর্যন্ত ফারাক্কা হয়নি। ফারাক্কা হওয়ার আগ পর্যন্ত এবং দেশভাগের আগে এটা ছিল মেইন রুট। তো আগে থেকে তাদের সাথে অনেক বেশি কানেক্টিভিটি ছিল। এদিকে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর থেকে মালদা হয়ে একটা ভালো একটা রুট ছিল এবং আপনার এদিকে হলদিবাড়ি এবং হচ্ছে চিলাহাটি, সেই অঞ্চলেও অনেক বিশাল একটা কার্যক্রম ছিল যেটা কিনা স্বাধীনতা যুদ্ধ আগে ভারত পাকিস্তান যখন ১৯৬৫ সালে যুদ্ধ হয় সেটা বন্ধ হয়ে যায় এবং ৪৭ সালে কিছু রুট বন্ধ হয়ে যায়, সেগুলো কিছু পুনর্কার্যক্রম শুরু হয়েছে এবং বাকি যেটা ছিল সেটা হচ্ছে আপনার
আমাদের লাকসাম, আখাউড়া এবং আগরতলা এই জায়গায় একটা লাইন অল্প কিছু দূর রাস্তা করতে হয়েছে। সেটা হচ্ছে আখাউড়া থেকে আগরতলা। এই রাস্তাটুকু হওয়ার কারণে এই যে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের এই পার্টের যে অঞ্চলটা, সেই অঞ্চলের সাথে একটি ভালো যোগাযোগ সংযোগ সম্ভব হয়েছে। ঠিক আছে? তো এইটা হচ্ছে আপাতত আমাদের রেলওয়ের বিষয়গুলো। এখন চুক্তিতে যেহেতু বলা হয়নি যে কোন ধরনের ট্রেন চলবে, তো সেক্ষেত্রে আগেই আমরা মনে হয় না যে এটা উত্তেজিত হওয়া বা আমাদের এত বেশি চিন্তার কারণ যে যাত্রীবাহী সব ট্রেন চলবে বা কি ট্রেন চলবে। মালামালবাহী ট্রেন যদি চলে, এটা বিশ্বের অনেক দেশেই, যেমন আপনি সেনজেন কান্ট্রিগুলোর কথা বলেন ইউরোপের, ওরা এক দেশের থেকে আরেক দেশের ট্রেনগুলো চলে, কিন্তু এক দেশের মধ্য দিয়ে আরেক দেশের। যদি আমাদের ট্রেন চলার পরে যে স্পেয়ার টাইমটা থাকে সেটা যদি মেনটেন করে তারা ট্রেন চালাতে পারে, তো সেটা সেটা হবে অনেক দুই দেশের জন্য আমার মনে হয় যে এটা একটা ভালো জিনিস। আর যদি যদি আমরা কিন্তু যদির কথা বলবো, কারণ আমরা কোনো কিছু এখনো জানি না। আমি কোনো পক্ষ সাপোর্টও করছি না, আমি শুধু আপনাদের এই বিষয়গুলো জানানোর জন্য বলছি। যদি ধরেন যাত্রীবাহী ট্রেন চলে, যাত্রীবাহী ট্রেন চললেও সেভেন সিস্টার্স এই যে পুরো অঞ্চলটা, এই অঞ্চলের কিন্তু সব জায়গায় রেলওয়ে নেটওয়ার্ক নাই, কারণ এই সকল অঞ্চলগুলো কিন্তু পাহাড়ি অঞ্চল। বিশেষ করে এখানে রেলওয়ে নেটওয়ার্ক এখানে আগরতলা পর্যন্ত রয়েছে, এদিকে করিমগঞ্জ, শিলচর, আর এই যে নাগাল্যান্ডের ডিমাপুর এই অঞ্চল। তাছাড়া এই বড় মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের বেশিরভাগই হচ্ছে রেলওয়ে নেটওয়ার্কের বাইরে। এদিকে আসামের কিছু একটা অঞ্চল আছে। যদি রেলওয়ে নেটওয়ার্ক যাত্রীবাহী চলে, সেক্ষেত্রে আসামের যে রাজধানী আপনার গুয়াহাটি, এবং সেই অঞ্চলের ট্রেনগুলো কিন্তু এদিক দিয়ে যাওয়া তাদের জন্য একটু অফ রুট হবে, কারণ তারা পুরো এই অঞ্চল ঘুরে এদিক দিয়ে প্রবেশ করবে, তারা আগের রুটই ব্যবহার করবে। আর শুধুমাত্র চাপটা সৃষ্টি হবে হচ্ছে এই যে আমাদের সাবেক সিলেটের যে পাশের অংশটা, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি এবং এদিকে আগরতলা। আগরতলাতে সবচেয়ে বড় একটা চাপ সৃষ্টি হবে, কারণ আগরতলায় কিন্তু 20টার বেশি আন্তদেশীয় ট্রেন আগরতলা থেকে ছেড়ে যায়। সেটা ওইদিকে আপনার কর্ণাটকা, ওইদিকে দিল্লি, তারপর আপনার বেঙ্গালুরু, চেন্নাই, এই সমস্ত দূর দূরান্তে ওই আগরতলা থেকে ট্রেন ছেড়ে যায়। তো সেই ট্রেনের পরিমাণ কিন্তু কম না। 20 জোড়া ট্রেন এখন পর্যন্ত প্রতিদিন বা সপ্তাহের 1-2 দিন অফ রেখে প্রায় দিনই চলাচল করে। এটা হচ্ছে একটা পরিমাণ, এবং এর বাইরেও কলকাতার সাথেও বেশ কিছু ট্রেনের তাদের একটা যোগাযোগ আছে যা কিনা পুরো বাংলাদেশ ঘুরে যায়। তো সেই সমস্ত ট্রেন যদি আমাদের দেশে ঢুকে পড়ে, আসলে আমাদের দেশের প্রস্তুত আছে কিনা সেটা এখন দেখার বিষয়। এটা প্রথম পয়েন্ট শেষ করলাম। দ্বিতীয় পয়েন্টে শেষ করেছি যে এই চুক্তিটা শুধুমাত্র আগরতলা আখাউড়ার এই রুটের জন্যই না। এই চুক্তিটা হচ্ছে আগে এবং কিছু ব্যবহার হওয়া রুট, যেমন রোহনপুর, মালদা যে রুটটা, সেইটা এর মধ্যে অন্তর্ভুক্ত। আপনার চিলাহাটি এবং হলদিবাড়ি এই রুটটাও এর মধ্যে অন্তর্ভুক্ত। এখন নতুন করে অন্তর্ভুক্ত হলো হচ্ছে আপনার আখাউড়া আগরতলা এই রুট। এখন এই চুক্তির মধ্যে এই সমস্ত রুটগুলোই অন্তর্ভুক্ত, এবং ট্রান্স বাংলাদেশ, যে বাংলাদেশকে ক্রস করা রুটও ব্যবহার হতে পারে। এরপরে সবচেয়ে বড় কথা যেটা, যে আসলেই যদি যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করে, আমাদের রেলওয়ে ক্যাপাসিটি কেমন। এখন সবার আগে আপনাদের ভাবতে হবে আমাদের রেলওয়ে দুইটা বড় জোন রয়েছে। একটা হচ্ছে আমি বলবো যে পূর্বাঞ্চল, এবং আরেকটা হচ্ছে পশ্চিমাঞ্চল। আমাদের পশ্চিমাঞ্চলের বেশিরভাগ লাইন কিন্তু ব্রড গেজ, যেটা বড় লাইন, যেটা 1 মিটারেরও বেশি, প্রায় 1.5 মিটার মতো লাইন। আর আরেকটা হচ্ছে মিটার গেজ। ঢাকা থেকে পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চল, যেটা সিলেট, চট্টগ্রাম, এই সমস্ত অঞ্চলে কিন্তু মিটার গেজ। তবে একটা প্রকল্প নেওয়া হয়েছে যেটা কিনা এই প্রকল্পর সিমিলারিটি রেখেই, সেটা হচ্ছে টঙ্গী থেকে আপনার আখাউড়া পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন। তবে সেই জিনিসটা কিন্তু এখনো রেডি না। ভৈরব পর্যন্ত হয়তো কিছু লাইন হয়েছে, ভৈরব থেকে কিছু বাকি আছে, পুরো লাইনের কাজ চলতেছে, এবং বাংলাদেশ সরকারের একটা সময়ের প্ল্যান আছে যে পুরো বাংলাদেশে মিটার গেজ লাইন তুলে দিয়ে ব্রড গেজ লাইন করে ফেলা, যাতে এক জায়গা ট্রেন আরেক জায়গায় প্রবেশ করতে পারে। আমাদের কিন্তু এখনও রাজশাহী ট্রেন আপনার চট্টগ্রামে ঢুকতে পারে না, খুলনার ট্রেন সিলেটে যেতে পারে না, কারণ এই যে ব্রড গেজ এবং মিটার গেজের এই ইস্যুটার কারণে। তো এখন সমস্ত যাত্রীবাহী ট্রেন কিন্তু আগরতলা থেকে যেগুলো ছেড়ে আসবে, সেগুলো কিন্তু চাইলেই এক মুহূর্তেই বাংলাদেশ ক্রস করে ফেলতে পারবে না। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে আপনার আগরতলা ট্রেন লাইনটা মোটামুটি এখন ইলেকট্রিফাইড। তাদের বিদ্যুৎ দিয়ে সেই ট্রেনগুলো চলে। আর আমাদের দেশে ট্রেনগুলো চলে কিন্তু ডিজেল ইঞ্জিনে। এটা মাথায় রাখতে হবে, আমাদের দেশে কিন্তু বিদ্যুতায়িত ট্রেন নেই। তো তারা যদি চায় যে 2-1 সেট তারা ডিজেল ইঞ্জিন চালাবে, সেটা হয়তো চালাইতে পারে, কিন্তু তাদের সমস্ত ইলেকট্রিক ট্রেন
ইঞ্জিন বদল করে এখানে রান করাবে, এটা আসলে পসিবল না। এটার জন্য বাংলাদেশকেও হয়তো এই লাইনটা ইলেকট্রিফিকেশন করতে হবে, বা ভারতকে একটা বড় ত্যাগ স্বীকার করতে হবে, এই পুরো সেটগুলোকে আবার ডিজেল ইঞ্জিন নিয়ে আসতে হবে। এটা একটা ইস্যু। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের দেশে এই রুট দুইটা কিন্তু ভিন্ন। আগরতলা থেকে যে লাইনটা আসে, এটা কমলাপুরের অন্য সাইটে এরা এরা ল্যান্ড করে, বা এরা হচ্ছে ওখানে ওই গাড়িগুলো দাঁড়ায়। আর যেটা হচ্ছে সম্প্রতি চালু হয়েছে যশোর কমলাপুর রুট, সেটা কিন্তু শহরতলি প্ল্যাটফর্ম, এটা প্ল্যাটফর্ম আলাদা এবং এটা লাইন আলাদা। হয়তো ভবিষ্যতে যদি তাদের ট্রেন সরাসরি কোনো কিছু রান করাতে চায়, হয়তো একটা লাইন তারা করতে পারে। তবে সম্প্রতি আমি খুব কিছুদিন আগেও কমলাপুর স্টেশনে গিয়ে দেখে এসেছি, এ ধরনের আপাতত কোনো লাইন নেই যেটা চিটাগাংয়ের লাইনকে ট্রান্সফার করে এদিকে সরাসরি দিয়ে দিচ্ছে, বা এই ধরনের কার্যক্রম বা প্রকল্প এখনও নেওয়া হয়নি। তো আপাতত মোটা দাগে বলা যাচ্ছে যে সরাসরি যাত্রীবাহী ট্রেন প্রবেশ হয়তো করবে না, বা করলেও সেটার একটা মাত্রা অবশ্যই থাকবে। আর বাংলাদেশ রেলের ক্যাপাসিটি এত ভালো না, বা এরকম কোনোভাবেই পসিবল না যে বাংলাদেশের এমনি যে কয়জোড়া ট্রেন চলে, অনেক ট্রেন জট, এবং এই ট্রেন যদি আবার শুধুমাত্র আগরতলারই 20 থেকে 25 সেট, এবং করিমগঞ্জ ওই অঞ্চল থেকে আরও 10 সেট, এরকম যদি 35 থেকে 40 সেট প্রতিদিন এই রুটটা ব্যবহার করে, আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো ট্রেনকে এই রুটে আর চালানো যাবে। তো এটা হবে রেলের জনপ্রিয়তা হারানোর জন্য বিশাল একটা বলবো যে ভুল সিদ্ধান্ত। আমার মনে হয় না যে যারা পলিসি মেকার আছে তারা এই বিষয়গুলো ভেবে চিন্তে এই চুক্তিটা করেছে। আপনারা যারা এই বিষয়টা নিয়ে অনেক অনেক বেশি উত্তেজনা অনুভব করছেন, আমার মনে হয় এই বিষয়গুলো আগে ভাবা উচিত যে এটা আসলেই যাত্রীবাহী পণ্যের জন্য, যাত্রীবাহী ট্রেনের জন্য কিনা। আর আমাদের রেল এখনও প্রস্তুত না, আমাদের রেলে এই ধরনের ধারণ ক্ষমতাও নেই। শুধুমাত্র এমন হতে পারে যে বাণিজ্যিক ভিত্তিতে কিছু পণ্যবাহী ট্রেন চলতে পারে, আগরতলা থেকে এসে তাদের প্রথমে কমলাপুর দাঁড়াতে হবে, হয়তো সেই মাল খালাস করে আবার শহরতলি যে প্ল্যাটফর্ম আছে সেখানে এই যশোর খুলনা যে রুটটা, সেটাতে আবার আরেকটা ট্রেনে তুলতে হবে, অথবা নতুন একটা লাইন করে শুধুমাত্র এই পণ্যগুলো চালানোর জন্য ছোট পরিসরে বাংলাদেশ ক্রস করতে পারে। কিন্তু যদি আদেও ওই 35 থেকে 40টা ট্রেন বাংলাদেশের মধ্য দিয়ে যাত্রী চালান করতে যায়, তাহলে বাংলাদেশের এই রুটটা ডাবল লাইন করা ছাড়া কোনো বিকল্প নেই। বাংলাদেশের সব ট্রেনকে বসে থাকতে হবে, অথবা তাদেরকে ঘন্টার পর ঘন্টা বসে থেকে পার হইতে হবে। সেটা দুই দেশের ট্রেনের জন্যই হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং খুবই বিরক্তিকর একটা রুট। বাংলাদেশের মানুষ তো জনপ্রিয়তা হারাবেই, এবং এটা হয়ে যাবে একসময়কার বড় একটা ভুল ডিসিশন এবং হুমকি স্বরূপ। তো এই পর্যন্তই আমার আজকের এই কথাবার্তাগুলো। যদি এই ভিডিও থেকে কেউ একটু ক্লিয়ার হবেন হয়ে থাকেন, সেটা আমার জন্য বেশ ভালো লাগবে।